স্টপেল, ডক্ট্রিন অফ স্টপেল। এটার প্রথম ১ নম্বর প্রশ্ন হলো যে আপনারা উদাহরণস্বরূপ ডক্ট্রিন অফ স্টপেল ব্যাখ্যা করুন। যখন এই বলবে যে উদাহরণস্বরূপ ডক্ট্রিন অফ স্টপেল ব্যাখ্যা করুন, তখন কিন্তু আপনারা এই শুধুমাত্র সরি যখন আপনাদের প্রশ্ন হবে উদাহরণস্বরূপ ডক্ট্রিন অফ স্টপেল ব্যাখ্যা করেন, তখন কিন্তু আপনারা এই শুধুমাত্র ১১৫ ধারা উল্লেখ করবেন না। ১১৫, ১১৬, ১১৭ তিনটা ধারাই উল্লেখ করবেন। ১১৫ থেকে উদাহরণ দিবেন, ১১৬ থেকে উদাহরণ দিবেন, ১১৭ থেকে যদি চান তাহলে উদাহরণ দিবেন না, না দিলেও পারেন। এখন প্রশ্ন হলো ডক্ট্রিন অফ স্টপেলটা কি বা কাকে বলে? স্টপেল হলো যে আপনি পূর্বে একটা বিবৃতি দিয়েছেন, পরবর্তীতে আপনি সেটা অস্বীকার করতে পারবেন না, বা আপনি একটা বিষয় স্বীকার করে নিয়েছেন, পরবর্তীতে আপনি সেটা অস্বীকার করতে পারবেন না। দ্যাটস কল্ড স্টপেল। এখন এই স্টপেল নীতিটা আপনার ১১৫-তে উল্লেখ আছে। ১১৫ স্টপেলের কিছু আপনার উপাদান আছে। এই উপাদানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো স্টপেল আপনার আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ফ্যাক্টের ক্ষেত্রে প্রযোজ্য। এখন স্টপেলের একটা উদাহরণ বলি আপনাদের। যেমন ধরেন আপনি এই যে আমাদের আশরাফ বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশরাফ ঢাকাতে আসলো, সে মিরপুরে একটা বাসা ভাড়া করলো। বাসা ভাড়া এখানে তার ১ রুম, বাসা ভাড়া ৮,০০০ টাকা মাসে, ঠিক যে প্রতি মাসে সে ৮,০০০ টাকা পে করবে। সে অনবরত ৬ মাস যাবৎ সে ভাড়া দিচ্ছে। ৭ মাসের দিকে বলতেছে যে যাকে ভাড়া দিচ্ছে তাকে বলতেছে আপনি এই বাসার মালিক না, আপনাকে আমি আর কোনো টাকা দিব না। এই যে যখন শুরুতে যখন আশরাফ আশরাফুল যখন চুক্তি করলো বা হাইডেনলি বা লিখিত বা মৌখিকভাবে যে প্রতি মাসে ৮,০০০ করে টাকা দিবে, পরবর্তীতে সে যদি বলে যে আমি টাকা দিব না, বা আপনি এই জমির মালিক না, বা আপনি এই বাসার এই ফ্ল্যাটের মালিক না, এইটা বলে সে আসলে অস্বীকার করতে পারবে না। এই যে অস্বীকার করতে পারবে না, প্রথমে আপনার স্বীকার করে নিয়েছে, পরবর্তীতে সেও অস্বীকার করতে পারবে না। এটাই হলো আপনার এই যে স্বীকার করতে অস্বীকার করতে না পারা, এটাই হলো স্টপেল বা বাধা। পূর্বের যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা হলো আপনার স্টপেলের মূল ব্যাখ্যা বা মূল একটা কথা। এখন দেখেন ১১৬ ধারাতে কি বলতেছে? ১১৬ ধারাতে বলতেছে আপনার মালিকের সাথে আর কি স্টপেল, প্রজা আর মালিক, ভাড়াটিয়া, অনুমতি গ্রাহক আর অনুমতি দাতা, এটার মধ্যে আর কি স্টপেল। আর স্টপেলের কতগুলো নীতি আছে, কতগুলো উপাদান আছে, উপাদানগুলো অবশ্যই মনে রাখবেন। এটা আপনার দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে স্টপেল প্রযোজ্য নয়। ঠিক আছে, আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা তো আমি বললাম। আরো কতগুলো আপনার নীতি আছে, এগুলো আপনার উপাদান আকারে পড়ে রাখবেন, অবশ্যই পড়ে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলছি এই যে মানে আমার লেখা নিয়ে তো একটু অনেকের ভিতরে আবার ঝামেলাও আছে, আমি এই জন্য আপনাকে একটা বিষয় বলি যে আপনি যে স্টপেলের কথাটা বললেন, এটা তো গাইড বই আমি দেখলাম যে যেমন মানে জাস্ট উপাদান দিয়ে এইভাবে দিয়ে দিছে যে এটা এই উপাদান, এর এই উপাদান আছে। কিন্তু আমি ভাইয়া যেভাবে পড়ছি, যে আমি এটা কেস দিয়ে পড়ছি, যে উপাদানগুলো আসছে কিভাবে, সাগানলাল ভার্সেস প্যাটেল নারায়ণ দাস, এই একটা কেসের মাধ্যমেই মেইনলি স্টপেল নীতিটা আসছে। তো আমি যদি ভাইয়া এই কেস দিয়ে লেখা শুরু করি, তো সেটা কি আমার অপ্রাসঙ্গিক হয়ে যাবে? হ্যাঁ, আমি একটা উত্তর দিচ্ছি। বিষয়টা হলো যে যখন একটা প্রশ্নের নাম্বার হলো ৩, ঠিক আছে, নাম্বার ৩, এখন ওই প্রশ্নের জন্য আমরা ৩-৪টা কেস আমরা উল্লেখ করতে পারি না। এখন মোহিনী যেটা বললা যে এই উপাদানগুলো আসছে একটা মামলার মাধ্যমে, তো আমি এখন যদি এই মামলাটা উল্লেখ করি, তখন তুমি এটা এইভাবে লিখতে পারো স্টপেল কাকে বলে। এটা জাস্ট ২-৩ লাইনের মধ্যে লেখলা, লেখার পরে তখন তুমি পরবর্তী লাইনে লিখবা
যে ইস্টাবলের কতকগুলো নীতি এই নজিরের মাধ্যমে, নজির বলতে এই মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই উপাদানগুলো বা এই শর্ত বিষয়গুলো নিচে উল্লেখ করা হইল। এখন এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এই ইস্টাবলের উপাদান এই মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যা নিচে উল্লেখ করা হইল, এটা উল্লেখ করা যায়, এইটুকু লেখা যায়। এটা আরো অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে এই লেখাটা, ঠিক আছে। আবার যদি মনে হয় যে কোনো নাম্বারের নাম্বার হলো 8, তখন কিন্তু বিস্তারিত লেখা যায়, ভালো মতো করে বিস্তারিত লেখা যায়। এখন মেন ফোকাস রাখতে হবে যে আমি কত নাম্বারের উত্তর করতেছি আর প্রশ্নে কি চাইছে, প্রশ্নে কি চেয়েছে আর আমি কত নাম্বারের উত্তর করতেছি। আর যদি দুই একটা এই চলে আসে, ডিএলআর থেকে যদি কোনো মামলা চলে আসে দেওয়া যায়, সেটা খুবই ভালো। মামলা দেওয়া সাধারণত সব স্টুডেন্ট মামলা দিতে পারবে না, আর মামলা মনেও রাখতে পারবে না। কিছু কিছু মামলা যদি দেওয়া যায়, সেটা খাতার মান অনেক ভালো করে দেয়, উন্নত করে দেয়, ঠিক আছে, এটা খারাপ না। তবে সেটা অবশ্যই প্রাসঙ্গিক ক্ষেত্র বিবেচনা করে দিতে হবে। প্রাসঙ্গিকতা বিবেচনা করে প্রশ্নে কি চেয়েছে সেটা ভালো করে বুঝে তারপরে। আশা করি বুঝতে পারছো মোহিনী? জি ভাই। হ্যাঁ, এখন পরবর্তী প্রশ্ন, সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে ওয়েবার সম্পর্কিত মতবাদ ব্যাখ্যা করুন। সাক্ষ্য আইনের কোথাও কি ওয়েবার সম্পর্কে বলা আছে? সাক্ষ্য আইনের কোথাও কি ওয়েবার সম্পর্কে বলা আছে? ওয়েবার কাকে বলে কেউ বলতে পারবেন? মোহিনী বাদে। ভাই সাক্ষ্য কোথাও তো ওয়েবার সম্পর্কে বলা নাই, তবে ওয়েবার শব্দের অর্থ হচ্ছে দাবি ত্যাগ করা। হ্যাঁ, ওয়েবার মানে দাবি ত্যাগ করা। আপনারা এই ওয়েবার আর এই ইস্টবেল এর মধ্যে একটু পার্থক্যটা একটু দেখে নেবেন। আর ইস্যু স্ট্রবেলটা কাকে বলে এটা একটু দেখে নেবেন, ঠিক আছে। ইস্যু স্ট্রবেল কাকে বলে এটা একটু দেখে নেবেন। ভাই ওয়েবার বিষয়টা একটু ক্লিয়ার করে বলতেন। শামীম, হ্যাঁ বলো। ওয়েবার বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করে বুঝাই বলতেন। ওয়েবার বলতে বোঝাচ্ছে দাবি ত্যাগ করা। তুমি কোনো বিষয়ের যদি দাবি ত্যাগ করো, ঠিক আছে, এই দাবি ত্যাগ করাটা হবে একদম নিঃশর্ত ভাবে। এখন এই দাবি যদি ত্যাগ করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ওয়েবার। যেমন ধরো তুমি তোমার বোনের কাছে 5 লাখ টাকা পাবা, ঠিক আছে, ওই 5 লাখ টাকা যদি তুমি ত্যাগ করো, বলো যে আমি এই দাবিটা ত্যাগ করে দিলাম, এই দাবি দেওয়া আমার আর থাকলো না, তাহলে সেটা হলো কি হবে? ওয়েবার হবে। তার সাক্ষ্য আইনের 116 ধারাটা ওয়েবার না? সাক্ষ্য আইনের কত? 116। না, এটা ওয়েবার এখানে বলা হয় নাই, ঠিক আছে। ওয়েবার নীতিটা, ওয়েবারটা আছে ইসে টিপি অ্যাক্টে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে। আমি যদি ভুল না হই তাহলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে বলা আছে। আর ওইটা না হলে খুব সম্ভবত কন্ট্রাক্ট অ্যাক্টে হইতে পারে। আমি একটু কনফিউজড, শিওর না, আমি একটু কনফিউজড। মোহিনীর কি জানা আছে এটা কনফার্ম? ভাইয়া আছে, এগুলো সম্পত্তি আইনেও যেমন আছে ওয়েবার, আবার হচ্ছে আপনার সংবিধানের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ওয়েবার আছে। তো মানে এটা মেইনলি ওই দাবি ত্যাগ করা, আপনি যেটা বুঝাইছেন না ভাইয়া ওইটাই সুন্দর, কিন্তু এটা আসলে এই ক্ষেত্রে প্রযোজ্য না। তবে এই সাক্ষ্য আইনের ক্ষেত্রে বলে এই কারণে যে যখন কোনো ব্যাপারে ওয়েবার আসে তখন সেই ক্ষেত্রে স্টপেল নীতিটা প্রযোজ্য হয়ে যায়। কারণ আপনি একবার একটা বিষয় ত্যাগ করার পরে সেটা আবার নতুন করে আপনি দাবি করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি বাধিত হবেন। তাই ওয়েবার আর স্টপেল একটা আরেকটার সাথে সম্পর্কিত। একটা একটার সাথে সম্পর্কিত, এই জন্য ওয়েবার আর এই দুইটার মধ্যে ভালো করে একটু
হ্যাঁ, তারপরে দেখেন এই যে আমরা এই ওয়েবার স্টবেল থেকে এখান থেকে উদাহরণ আসতে পারে। উদাহরণটা একটু আপনারা একটু দেখে নেবেন। দু একটা উদাহরণ বেসিক থেকে আসতে পারে, আর প্রিভিয়াস থেকে উদাহরণ যদি থাকে দু একটা পড়বেন। আর পরবর্তী প্রশ্ন যে আপনাদের এই যে একম্পলিস্ট বা দুষ্কর্মের সহচরকে বা দুষ্কর্মের সহচর কাকে বলে? এখন দেখেন দুষ্কর্মের সহচর বলতে এটা খুবই সাধারণ একটা বিষয়, আপনারা আশা করি সবাই জানেন। না জানলে আমার মনে হয় না পিলি পাস করতেন। ধরেন যে 5 জন ব্যক্তি চুরি করতে গেল বা ডাকাতি করলো, তার মধ্যে এই যে বাকি একজনের বাকি যারা থাকবে তারা হলে একে অপরের দুষ্কর্মের সহচর। এটা এখন ইংরেজিতে একটা কথা আছে, অ্যান অ্যাকম্পলিস্ট ইজ আনওয়েলথি অফ ক্রেডিট আনলেস হি corroborated in material particulars। দেখুন এত ধারার আলোকে 114 এবং 114 বি এবং 133 এই ধারার আলোকে আলোচনা করুন। ঠিক আছে, আবার এটা দেখেন গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ না হয়ে দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য। আবার বলা হচ্ছে যে দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবেন এবং দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের উপর ভিত্তি করে আসামিকে সাজা দেওয়া হলে সেই কারণে উক্ত সাজা বেআইনি হবে না। এখন দেখেন এই যে এইটা আপনার মেন প্রশ্ন আসতে পারে যে 114 বি আর 133 130 এই ধারাগুলো সাংঘর্ষিক শুধু 30, হ্যাঁ শুধু 30 এই ধারাগুলো সাংঘর্ষিক কিনা। আপনারা এটার উত্তর কখনোই বলবেন না যে এটা সাংঘর্ষিক, আপনারা উত্তর দিবেন যে না এটা সাংঘর্ষিক নয়, কারণ সাজার কথা বলা আছে শুধুমাত্র 133-এ, আর অন্যান্য যেগুলো আছে ওগুলোতে শাস্তির কথা বা সাজার কথা বলা হয় নাই, একে অপরের পরিপূরক। আর এখানে ব্যাখ্যা দিবেন যে যদি এই অপরাধের সহচরের যদি আপনার সাক্ষ্য নিয়ে যদি আমরা সাজা প্রদান না করি তাহলে অনেক মামলা অনিষ্পত্তি অবস্থায় থেকে যাবে। কারণ বাংলাদেশে মামলা আছে 45 লাখের উপরে। এই মামলার দেখবেন যে প্রায় অর্ধেক মতো মামলার আসামির সাক্ষী পাওয়া যায় না। কিছু কিছু আছে দুষ্কর্মের যে সহকারী আছে, সহ আসামি যারা আছে এদের মাধ্যমে আবার ফোর করে কিছু আসামি যুক্ত হয়, কিছু আসামি অ্যাড হয় এবং কিছু আসামির নতুন করে এইভাবে আর কি বিচার সম্পন্ন করা হয়। সো যদি এই দুষ্কর্মের সহকারীরা আসামির সাক্ষ্যের উপর করে যদি মানে শাস্তি প্রদান না করা হয়, তো আবার আনম না, আনম করছি না। আমি আপনার বলে ক্লিয়ার বুঝতে পারতেছি, একটু জোরে বলেন ক্লিয়ার করে। রাজু ভাই কি কিছু বললেন? রাজু ভাই মনে অন্য কারোর সাথে কথা বলতেছে। ও আচ্ছা, রাজু ভাই মিউট করেন। আপনারা বাকিরা সবাই মিউট করেন। আমি যেখানে ছিলাম যে ধরেন যদি অন্যান্য আসামির সাক্ষ্যের উপর ভিত্তি করে যদি শাস্তি প্রদান না করা হয় তাহলে বেশিরভাগ মামলা আপনার দেখবেন অনিষ্পত্তি অবস্থায় থেকে গেছে। তখন মামলার জটিলতা, লেন্দি এবং অন্যান্য প্রসেসগুলো অনেক বেশি ঝামেলাপূর্ণ এবং অনিষ্পত্তি অবস্থা ওইভাবে থেকে যাবে। এখন আরেকটা বিষয় আপনারা উল্লেখ করবেন যে আসামির সহযোগীর সাক্ষ্য বিচারক খুবই সতর্কতার সহিত এবং সততা নিরূপণ করে আনুষঙ্গিক অন্যান্য বা সার্কমস্টেন্স যে সাক্ষ্য আছে সেগুলো বিচার বিশ্লেষণ করে তারপরে বিচারক শাস্তি প্রদান করে থাকে। তো এটা যদি এভাবে যদি শাস্তি প্রদান করা হয় তাহলে সেটা সাংঘর্ষিক বা অবৈধ কোনো মানে অবৈধ হবে না। তো এইভাবে আর কি আপনারা একটু লিখবেন যে সত্য এবং স্বেচ্ছায় প্রদান করা হয়েছে এটা নিশ্চিত করে বিচারক শাস্তি প্রদান করতে পারে। আমি আজকে একটা মামলায় একটা আসামির খালাস করাইলাম, বুঝছেন? খালাস করাইলাম, মামলাটা 2011 সালের। পরবর্তীতে আমার কাছে আসে, এই মামলাতে
2011 সালে আসামি হইলো আপনার মারা যায়, সরি মানে বাদী মারা যায়। আপনারা তো জানেন যে ফৌজদারি মামলায় বাদী মারা গেলে কিন্তু মামলা এবেট হয় না, এবেট হয় না। এখন বাদী মারা গেছে 2011 সালে, অন্যান্য যে সাক্ষী, সেই সাক্ষী এই মামলায় পাওয়া যায় নাই। যখন সাক্ষী পাওয়া যায় নাই তখন কিন্তু আপনার এটা অনিষ্পত্তি অবস্থায় থেকে গেছে। তার পরবর্তীতে আপনার আজকে ভালো করে শুনানি করলাম, শুনানি করে ওরা আসামিকে আর কি খালাস প্রদান করলাম। আসামিও খুশি, যেটা আপনার কন্ট্যাক্ট ছিল তার থেকে বেশি খুশি আবার দিয়ে গেছে। এটাই হলো স্যাটিসফ্যাকশন, বুঝছেন? যখন আপনি আপনার ক্লায়েন্টকে খুশি করতে পারবেন, এর থেকে আসলে ভালো লাগার মতো কোনো কিছু হয় না। এই যে আমার যে নিরীহ একটা ছেলে, আমি যে লিগ্যাল নোটিশ পাঠাইছিলাম ফেরেস্টো নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, ও তো খুবই নিরীহ। এখন আমি চাইলে ওইখান থেকে আমি তার পদও ফিরে দিতে পারি এবং তার যে এই যে 8 মাসের যে বেতন, এটাও আমি তাকে ফিরিয়ে দিব। এই ক্ষেত্রে ক্লায়েন্ট মানে সে আমাকে বলতে, যদি ক্ষতিপূরণ দেয় তাহলে আপনি আর মামলার দিকে আগাবো না, কারণ আরবিদের মধ্যে পদ নিয়ে পরবর্তী চাকরি করে টিকে থাকতে পারবে না। এখন ক্লায়েন্ট তো খুব খুশি, খুবই খুশি। তারপরে যার রেফারেন্স আসছিল মামলাটা, সেও মানে স্যাটিসফাইড। মানে এখন আপনাদের মেন কাজ হবে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা, এবং যদি প্র্যাকটিসে কেউ আসেন তাহলে একদম পরিপূর্ণভাবে নিজের প্রফেশনে এরকম ভাবে প্র্যাকটিস করবেন যেন আপনার কোনো ক্লায়েন্ট আপনার বিরুদ্ধে কোনো অবজেকশন দিতে না পারে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে চলে যায়। এখান থেকে আপনারা এটা তিনটা একটু কম্পেয়ার করে পড়বেন। তারপর দেখেন মামলার ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন কতজন সাক্ষী প্রয়োজন হয়। এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। সাক্ষ্য আপনারা জানেন 134 অনুযায়ী যে সংখ্যার উপর নির্ভর করে না, মেরিটের উপর নির্ভর করে। একজন হইতে পারে, দুজন হইতে পারে, 4 জন হইতে পারে, 5 জন হইতে পারে, কিন্তু আমরা মামলা যখন দায়ের করি তখন সর্বনিম্ন 4 জন সাক্ষী আমরা দিই। কিন্তু পরীক্ষাতে লেখার সময় 134 দ্বারা আগে কোট করবেন। তারপরের প্রশ্ন দেখেন, সাক্ষ্য প্রদানের যোগ্য কে? এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবেন? সে কানা না খুরা না বুবা না নাবালক না কি, এইগুলোর দিক যাবেন না। স্যার আপনারা এটা তো ডাইরেক্ট মূল প্রশ্নতে চলে যাবেন, যে প্রশ্ন বুঝতে পারে এবং সেই বোঝা অনুযায়ী উত্তর করতে পারে, সেই সাক্ষ্য প্রদানের যোগ্য। এর বাইরে বিস্তারিত যদি দুই একটা কথা লিখতে চান লিখতে পারবেন, কিন্তু আপনার এই কথাটা হলো শুরুতে লিখতে হবে। 118 দ্বারা উল্লেখ করে এই কথাটা শুরুতে লিখবেন। এখন কথা হলো যে মোহিনী যেভাবে লেখে, আমি যদি রিলিভেন্ট আমি যদি লিখতে পারি 2-3 লাইন বেশি, প্রশ্নের সাথে যদি সামঞ্জস্য থাকে, আমি 2-3 লাইন লিখে যদি আমি টাইম মেনটেন করতে পারি, তাহলে তো আমার কোনো অন্যায় নাই বা ভুল নাই। আমি যদি এইভাবে লিখে যদি আমি 2 লাইন বেশি লিখতে পারি, রিলিভেন্ট হয়, তাহলে কিন্তু আমার খাতাটা একটু গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু এখন টাইমের সাথে আমি মেনটেন করতে পারবো কিনা, এটা একটা বিষয়। টাইমের সাথে মেনটেন করতে হবে এবং রিলিভেন্সি ঠিক রাখা লাগবে। প্রশ্নে কি চেয়েছে, আমি কোন দিকে আগাচ্ছি, এইটা বুঝতে হবে। ঠিক আছে, তারপরে চলে যান, উইটনেস আর দ্য আইজ অ্যান্ড এয়ার্স অফ দ্য জাস্টিস। উইটনেস আর দ্য আইজ অ্যান্ড এয়ার্স অফ দ্য জাস্টিস। এই প্রশ্নের উত্তর হবে যে উইটনেস ছাড়া, কোনো সাক্ষী ছাড়া কোনো মামলার কাউকে আসলে শাস্তি প্রদান করা যায় না। কাউকে শাস্তি প্রদান করার জন্য মূল বেসিস যেটা দরকার সেটা হলো উইটনেস। উইটনেস ছাড়া আপনি কি করে কাউকে শাস্তি প্রদান করবেন? আপনি তো শুধুমাত্র মামলা দায়ের করলাম আর শাস্তি দিয়ে দিলাম, এরকম তো করতে পারবেন না, তাই না? এই জন্য এই বিষয়টা আপনারা নিজের মতো করে ব্যাখ্যা করে লিখবেন। তারপরের প্রশ্নে চলে যান। তার কোনো উইটনেস যদি না থাকে সেক্ষেত্রে কি হতে পারে? বলেন, আবার একটু বলেন ক্লিয়ার করে। তার কোনো উইটনেস নাই, একটা আননোন মামলা যেখানে পুলিশও খুঁজে পাচ্ছে না কোনো, সেক্ষেত্রে তো আর শাস্তি দেওয়ার ব্যাপার চলে আসে না, সেক্ষেত্রে তো খারিজ পেয়ে যায়।
এটা ম্যাটার করে কিসের মামলা। ধরেন আমি যদি খুন সহ ডাকাতি করি, আমি যদি মার্ডার করি, মার্ডারের মামলা যদি হয়, উইটনেস যদি না থাকে, তখন বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি আছে। এই যে বললাম, আসামির সহযোগী যদি কেউ থাকে তাদেরকে রাজসাক্ষী করা যায়। ইরশাদের মামলায় রাজসাক্ষী হয়েছিল কিটা জানেন? ওই যে নূরে আলম। হ্যাঁ, নূরে আলম। এরকম রাজসাক্ষী যদি করা যায়, আসামির সহযোগী যদি পাওয়া যায়, তারপরেও ধরেন যে আমি কিচ্ছু পাইলাম না, তদন্তে পাইলাম না আমি, তারপরে আপনার কোনো কুলু পাইলাম না, সাক্ষীর কোনো কিছুই পাইলাম না, তখন কিন্তু আসামি এটার বেনিফিট নিবে, তখন এটার বেনিফিট আসামি পাবে। এটা আমাদের আইনেই আছে, ঠিক আছে? অনেক নজির আছে, অনেক প্রেসিডেন্ট আছে, তখন এটার বেনিফিট আসামি পাই, আসামি পাবে। তখন মামলাটা চলমান থাকবে, মামলাটা দীর্ঘদিন চলার পরে বিচারক যখন দেখবে যে কোনোভাবেই কোনো পাওয়া যাচ্ছে না, তখন আসামিকে খালাস প্রদান করবেন। যেমন আমি আজকে এটাকে খালাস প্রদান করলাম, সেম ক্যাটাগরি, ঠিক আছে? স্যার এই ক্ষেত্রে কি খালাস প্রদান করে না ওই যে 249 অনুসারে স্থগিত করে দেয় মামলাটা? আবার একটু বলেন। স্যার সিআরপিসি 249 কি স্থগিত করে দেয় এরকম ক্ষেত্রেই? 249 তো মুক্তি রিলিজ। স্থগিত এক জিনিস, আর মামলা পুরোপুরি নথিজাতকরণ আর এক জিনিস। স্থগিত করা মানে পরবর্তীতে, মানে সাক্ষীর অভাবে স্থগিত করা, পরবর্তীতে সাক্ষী পেলে আবার ওপেন করবে, কিন্তু এক্ষেত্রে ওপেন করবে না, বা একবারে আপনার খালাস প্রদান করবে। ওই প্রসেসটা ধরেন যে আমি একটা এবারে একজনের সাক্ষী নিছি, নেওয়ার পরে আমি আর সাক্ষী পাচ্ছি না, তখন স্টপ করলাম, পরবর্তীতে সাক্ষী আসলো, আবার ওপেন করলাম, এটা এই ম্যাটার। আর এখানে আপনি যেটা বলতেছেন যে টোটাল কোনো সাক্ষী নাই, তদন্ত প্রতিবেদনে কোনো ক্লুই পায় নাই, তখন কি করবে? তখন 265 এ আর কি আপনার খালাস প্রদান করবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে যে আপনার একটা উচ্চ আদালতের সিদ্ধান্তের মাধ্যমে মেইনলি প্রতিষ্ঠিত যে 10 জন আসামিকে খালাস প্রদান করা যাবে, কিন্তু একজন নিরপরাধীকেও শাস্তি প্রদান করা যাবে না। তো যে ক্ষেত্রে আপনার কাছে কোনো প্রমাণ নাই, সেই ক্ষেত্রে তো আপনি তাকে কোনোভাবে অপরাধী বলতে পারবেন না। তো যে আপনি ফার্স্টেই যেটা বললেন যে বেনিফিট অফ ডাউট, এটা তখন আসামি পেয়ে যাবে। হ্যাঁ, আর এই যে মোহিনী যে কথাটা বললো না, এই কথাটা আমাদের এই যে ইন্ডিয়ান মুভিতে, অনেক মুভিতে এই কথাটা বলা আছে, এবং নজিরেও আছে। এটা খুবই একটা প্রতিষ্ঠিত নীতি। তবে ভাই এই নীতি আবার চেঞ্জ হয়েছে, মানে পরবর্তীতে আবার উচ্চ আদালত আবার সিদ্ধান্ত দিছে যে না, 10 জন আসামিকেও খালাস দেওয়া যাবে না, আবার একজন নির্দোষকেও দোষী সাব্যস্ত করা যাবে না। তবে তারপরেও যদি কিছুই না পাওয়া যায়, তখন আসামিকে আর দোষী করা যাবে না। মানে আগেরটাই মেইনলি বহাল থাকে, তবে হ্যাঁ, লিখতে হয় আবার দুইটাই। উচ্চ আদালত কাকে বলে? উচ্চ আদালতে বিচারক থাকে কতজন? অনেক বিচারক থাকে। এখন যে কোনো একজন বিচারকই যে কোনো রায় দিক না কেন, সেটা কিন্তু উচ্চ আদালতের রায় বলে গণ্য হয়, ঠিক আছে? উচ্চ আদালতের রায় কন্টিনিউয়াসলি পরিবর্তন হয় এবং হয়ে আসতেছে, ভবিষ্যতেও হবে। কিন্তু কিছু কিছু ম্যাটার আছে যেগুলো আপনার এই কমন ল থেকে নেওয়া, এগুলো আসলে পরিবর্তন হওয়ার কোনো ইয়ে নাই, পরিবর্তন হবে না। কমন লর উপর ভিত্তি করে আপনারা মামলার বিচার করবে। আপনারা জানেন ব্যারিস্টার যারা হয় তারা কিন্তু তাদের মূল সাবজেক্ট থাকে কমন ল, তারা মূলত কমন লর উপর বেসিস করে তারা এই বার অ্যাক্ট লটা নিয়ে আসে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। স্বামী স্ত্রীর সাক্ষ্য দেওয়ার যোগ্যতা, এক্ষেত্রে সিপিসিতে, দেওয়ানি কার্যবিধিতে পক্ষে বিপক্ষে সাক্ষী দিতে পারবে, আর সিআরপিসিতে বিপক্ষে দিতে পারবে, পক্ষে দিতে পারবে না। স্বামী স্ত্রী ফৌজদারি মামলায় পক্ষে সাক্ষী দিতে পারবে না, বিপক্ষে দিতে পারবে। সাক্ষীর পরীক্ষার ক্রম, সাক্ষী পরীক্ষার ক্রম,
এখানে চলে আসবে যে জবানবন্দি কাকে বলে, জেরা কাকে বলে, পুনর্জেরা কাকে বলে, আর পুনর্জবানবন্দি কাকে বলে। এখন জবানবন্দি হলো যে পক্ষ আপনার সাক্ষী হাজির করবে সেই পক্ষ যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে সেটা হলো আপনার জবানবন্দি। বিরোধী পক্ষের আইনজীবী যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে তখন সেটা হবে কি আপনার জেরা। এই জেরার পরে যে পক্ষ সাক্ষী আহ্বান করলো সেই পক্ষ যখন আবার তাকে কতগুলো বিষয় ক্লিয়ার করবে যেগুলো জেরাতে আপনার বলেছে ও স্পষ্ট কথাগুলো ক্লিয়ার করবে, সেটা হলো পুনর্জবানবন্দি। এই পুনর্জবানবন্দির পরে কিন্তু আপনার সাক্ষ্য গ্রহণের ক্রমটা স্টপ হয়ে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে লিখিত অনুমতি সাপেক্ষে পুনর্জেরা করা যায়। ঠিক আছে, এই জন্য সাক্ষ্য গ্রহণের ক্রম হবে কোনটা, 138 ধারা অনুযায়ী জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি, পুনর্জেরা। ঠিক আছে, এটা হলো সাক্ষ্য গ্রহণের ক্রম। তারপরে দেখেন জেরা কাকে বলে, সেম প্রশ্ন, এর মধ্যে উত্তর চলে আসছে। আমি মানে অনেক ডিপে যাচ্ছি না, কারণ এগুলো খুব বেসিক আলোচনা, ওই জন্য অনেক বেশি ডিপে যাচ্ছি না। মূল যে বিষয়গুলো আছে যতটুকু আপনাদের লেখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি বলে যাচ্ছি। ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে? ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে? যে প্রশ্নের মধ্যে আপনার উত্তর, আপনি যে কাঙ্ক্ষিত উত্তর পেতে যাচ্ছেন এবং ওই উত্তর পাওয়ার জন্য যে প্রশ্নটা আপনি করেছেন ওই প্রশ্নের মধ্যেই যখন দেখবেন যে আপনার উত্তর নিহিত আছে সেটাই হবে কি ইঙ্গিতবাহী প্রশ্ন। এখন কখন কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, কখন কখন যায় না। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় সাধারণত ইন্ট্রোডিউসিং সেক্টরে বা ইন্ট্রোডিউসিং ম্যাটারে, তারপরে আপনার আসতেছে আনডিসপিউট বিষয়ে, আরেকটা আসতেছে আপনার প্রুভড বিষয়ে, যেটা আপনার প্রমাণিত বিষয়, সেটাতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। এই তিনটা বিষয় মনে রাখবেন, ধারাটা মনে রাখবেন। জেরার সময় আদালত কখন হস্তক্ষেপ করতে পারে? যখন জেরা করবে তখন আদালত কখন হস্তক্ষেপ করতে পারে, বা আদালত একদম আপনার নির্দ্বিধায় একদম র্যান্ডমলি প্রশ্ন করতে পারে কখন? যে কোনো সময় আদালত এই প্রশ্ন করতে পারে। 165 ধারা অনুযায়ী আদালত যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যে কোনো কথা বলতে পারে, এই ক্ষমতা দিয়েছে সাক্ষ্য আইন 165 ধারা অনুযায়ী। তারপর আরেকটা বিষয় এসেছে আপনার যে 164 ধারা, 154 ধারা হোস্টেল এভিডেন্স। হোস্টেল এভিডেন্স কাকে বলে? এটা ধরেন যে আপনি এই যে আমার এক মামলায় আমি বাদী রাশেদকে আমি নিয়ে গেলাম আমার মামলায় সাক্ষী হিসাবে। যখন রাশেদ ডেস্কে উঠলো, ডকে উঠে রাশেদ আমার বিরুদ্ধে বলা শুরু করলো। যখন রাশেদ আমার বিরুদ্ধে বলা শুরু করলো তখন সে কি হলো, আমি তখন কি করব, আমি তখন ওই বিচারককেও অনুমতি দেব যে মহামান্য শুধুমাত্র হাইকোর্টের আইনজীবীদেরই বলা হয়, হাইকোর্টের বিচারকদের বলা হয়, বিজ্ঞ বিচারক আমার এই সাক্ষীকে বৈরী ঘোষণা করা হোক, আমি এই সাক্ষীকে জেরা করতে চাই। ঠিক আছে, এই যে একটা পিটিশনের মাধ্যমে তখন কি করবেন আপনারা, জেরা করতে পারবেন নিজের আহ্বানকৃত সাক্ষীকে। এই যে আপনি যখন জেরা করবেন, আপনার পক্ষের যখন সাক্ষী যখন আপনার বিরুদ্ধে যখন সাক্ষ্য দিবে তখন সেটা হয়ে যাবে কি বৈরী সাক্ষী, হোস্টেল এভিডেন্স। আশা করি ক্লিয়ার হয়েছেন। তারপরে আসছে যে বৈরী সাক্ষী কাকে বলে, এটা তো বললাম কতটুকু গ্রহণযোগ্য। এখন বৈরী সাক্ষী কিন্তু গ্রহণযোগ্য যদি বিশ্বাসযোগ্য হয়, স্বেচ্ছায় প্রমাণিত হয়, সত্য হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করা যায় কিভাবে? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করা যায় কিভাবে? কিভাবে করা যায় বলেন তো?
এই যে আপনার কতগুলো প্রশ্ন আছে, ঠিক আছে? এটা বলা আছে আপনার 155 ধারাতে। 155 ধারাতে বলা আছে, দেখেন, কোনো ব্যক্তির সাক্ষ্য দ্বারা, সেই ব্যক্তির দুর্নীতি দ্বারা, সেই সাক্ষীর দুর্নীতি দ্বারা, তার অসামঞ্জস্য দ্বারা, এই তিনটা বিষয় দ্বারা কি করা যায়? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ভঙ্গ করা যায়, বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আয়রন করা যায়। এই তিনটা বিষয় 155 ধারাতে বলা আছে। তারপরে দেখেন যে স্মৃতি পুনরুজ্জীবিতকরণ কাকে বলে? স্মৃতি পুনরুজ্জীবিতকরণ বলতে কি বোঝায়? কোন কোন বিষয় স্মৃতি পুনরুজ্জীবিত করা যায়? এক্সপার্ট, যে কোনো এক্সপার্ট, কোনো বই, কোনো আপনার এই যে 100 সিআরপিসির 172 ধারা অনুযায়ী যদি কোনো যে ইয়ে করে না, পুলিশের ডায়েরি তৈরি করে, বা পুলিশের যে আপনার যে মামলা যে অগ্রগতি সম্পর্কে যেটা ই করে লিপিবদ্ধ করা হয়, লিপিবদ্ধকৃত সম্পর্কে বা অন্যান্য বিষয়ে যখন এদেরকে আগে সাক্ষী হিসেবে ডাকা হয়, তখন এদের যে বক্তব্য, এরা পূর্বে যে বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য তাদের লিখিত কোনো খাতা, লিখিত কোনো নোটবুক বা কোনো রেফারেন্স দেখে তারা স্মৃতি পুনরুজ্জীবিত করে সাক্ষ্য প্রদান করতে পারে। আর এই যে পূর্বে যে আপনার যে বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য জাস্টিফাই করার জন্য তার কোনো নোট, কোনো বই বা অন্য কোনো রেফারেন্স যদি তারা দেখে, সেটা দেখতে পারে। এই দেখাটাকেই বলা হচ্ছে কি স্মৃতি পুনরুজ্জীবন করা, ঠিক আছে? এই হলো আপনার স্মৃতি পুনরুজ্জীবিতকরণ। আর আরেকটা বিষয় আপনারা পড়বেন, প্রুফ, ডিসপ্রুভড আর নট প্রুভড। প্রুভড বলতে কি তার অস্তিত্ব আছে বলে এরকম কোনো আপনার পাওয়া, কোনো সততা পাওয়া। আর নট প্রুফ বলতে অস্তিত্ব নাই। আর সরি, ডিসপ্রুভড বলতে কোনো অস্তিত্ব নাই। আর নট প্রুফ বলতে অস্তিত্ব আছে বা নাই, কোনোটাই আসলে জাস্টিফাই করা যায় নাই। এই তিনটা বিষয় জাস্ট এমনিতেই সাধারণভাবে একটু পড়বেন, পড়ে রাখবেন। আর সাক্ষ্য আইনের ক্ষেত্রে আমি মনে করি সাক্ষ্য আইনের প্রশ্ন খুব সহজ হয় লিখিততে। সাক্ষ্য আইনের প্রশ্ন কঠিন হয় না। একটা প্রশ্ন কঠিন হলেও আর একটা আপনারা খুব সহজ করে পেয়ে যাবেন। আর সাক্ষ্য আইনে মোটামুটি ভালো নাম্বার পাবেন আশা করি। আর আপনারা পরবর্তীতে আমি এই সাক্ষ্য আইনের যে লাস্ট পার্ট আছে, এই পার্টটা আমি আগামী শুক্রবারে পরীক্ষা নিব। তারপরে কোন আইন ধরলে আপনাদের ভালো হয় বা কোন আইনের দিকে অগ্রসর হলে ভালো হয়, আপনারা বলেন যে কোনো একজন বা যার যে মতামত আছে। তবে আমাকে দণ্ডবিধি ভাই আমার মতে দেওয়ানি। মোহিনী, ভাই সিপিসি শুরু করা যায় পরে, সবগুলো তো সহজ করলাম, মাঝে একটা কঠিন দিয়ে তারপর আবার সহজ করি। হ্যাঁ, আর কেউ? তুই একে জিতে আছে না, আমার তো ভোট দেওয়ার রাইট নাই। 2-0 আছে। ভাই পেনাল শুরু করা যাক। আরফিন আপু কি বলেছেন? সিআরপিসি শুরু করা যায়। আরফিন আপু, আশরাফ, ভাই পেনাল কোড। পেনাল কোড। মোহিনী, ভাইয়া যা খুশি করেন। নিবিড়, রাশেদ। আপু আপনার ভোট খুব মূল্যবান। আপু তো সব বিষয়ে এক্সপার্ট, এই জন্য আপুর কথা হচ্ছে যে কোনো বিষয় ধরেন আমার সমস্যা নাই। না ভাইয়া, সবার ভোট আমার ভোট, আমার কোনো আলাদা ভোট নাই। রাশেদ, নিবিড় কই, তোমরা বলো। ভাই আমি তো কিছুই পারি না, যেটা শুরু করবেন ওইটাই। হ্যাঁ, এই যে মোহিনীর পথেই তুমি হাঁটলা। এই যে জাতীয় পার্টি আছে না, জাতীয় পার্টির মতো। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী CPC ধরবো। ঠিক আছে, সিপিসি
আর সিপিসিটা আমরা খুবই সুন্দর করে একদম একটু টাইম নিয়ে পড়বো। আমি চাচ্ছিলাম যে অন্তত যে কোনো একটা বড় আইন বাদে বাকি সবগুলো ঈদের আগে শেষ করব। তাহলে আমরা সিপিসি শেষ করব, দণ্ডবিধি শেষ করব, আর বার কাউন্সিল অর্ডার শেষ করব ঈদের আগে। এই তিনটা শেষ করব। আর ঈদের পরে যে শেষ করব সিআরপিসিটা শেষ করে তারপরে আমরা পরীক্ষা নিতে থাকবো। পরীক্ষা তো এভাবে চলবেই, তারপরে শুধু পরীক্ষা নিতে থাকবো। এই একটা আইন একটা পরীক্ষা, তারপরে 3টা আইন করে একটা পরীক্ষা, তারপরে সবগুলো আইনের উপর 2টা পরীক্ষা। আমাদের পিলির যে প্ল্যান ছিল সেম প্ল্যানে আমরা অনেকগুলো পরীক্ষা নেব। ভাইয়া এই ঈদ হচ্ছে জুন মাসের 8 তারিখ। আমি বলি আর কি, প্রয়োজন আরো 1টা বা 2টা দিন ক্লাস বাড়া দিই, ঈদের আগে সব বিষয় একবার শেষ করে দেন। ঈদের পরে যেন আমরা রিভিশন দিতে পারি। আচ্ছা, চেষ্টা করবো, আরো বাড়াই দেব, এই করব। আমি এখনো মানে কোর্ট থেকে আসার পর কোর্ট থেকে আসতে লেট হয়েছে। কোর্ট থেকে আসছি প্রায় 8:30টার দিকে। আবার আরেক যে পিলি যে ব্যাচ আছে, ওই যে আমাদের পরবর্তী বার কাউন্সিলের ব্যাচ, ওই ব্যাচের আর কি পরীক্ষা নিলাম। ওইখানেও মাসাল্লাহ প্রায় 65 জন মতো স্টুডেন্ট আছে। ওইখানে নতুন করে শুরু করছি, ওদের পরীক্ষা নিলাম, তারপর আর কি ক্লাস স্টার্ট করলাম। এই জন্য আজকে একটু তাড়াতাড়ি শেষ করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে টাইম নিয়ে করব। আর আপনারা আগামী শুক্রবারে পরীক্ষা দিবেন এই সাক্ষ্য আইনের পরবর্তী পার্টের উপর। আমি গ্রুপে ইনস্ট্রাকশন দিয়ে দিব। কিছু কিছু ফাঁকিবাজ আছে, ওই ফাঁকিবাজকে আমি নক দিব। আপনারা পরীক্ষাকেও বাদ দিবেন না এখানে যারা আছেন। এভিডেন্সে তো আর কোনো ইয়ে নাই, তাই না? ড্রাফটিং বুঝতে পারি নাই। হ্যাঁ বলছি, এভিডেন্সে তো কোনো ড্রাফটিং থাকে না, তাই না? না না, এভিডেন্সের ড্রাফটিং থাকবে না। তো কি ভাই সিআরপিসি আর সিপিসি তে ইয়ে ড্রাফটিং আসে না কিসে আসে ভাই? এখন ড্রাফটিং আসতে পারে সিপিসি, সিআরপিসি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের, তামাদি আইনের। ঠিক আছে, তামাদি আইনের পরিমাণ খুবই কম, মানে পসিবিলিটি খুবই কম। এই তার 3টা বারেও আছে। আরো, হ্যাঁ, বারের আসে, বার কাউন্সিলের ওইখান থেকে একটা আসে, তো আমরা অল্টার করে ই করা যাবে। ড্রাফটিং এর টেনশনের কোনো কারণ নাই, টেনশন করবেন না। আমি এই যে ফৌজদারি যেগুলো পড়াইলাম, আপনারা কেউ কি আছেন যে বুঝেন না এরকমের কেউ, বা প্র্যাকটিস করতে যাওয়া পারেন নাই? আমি যে নোটটা দিচ্ছি ওইগুলো আপনারা লেখেন নাই, নোট করে লিখে রাখেন নাই? বা কারোর কি কোনো সমস্যা আছে এই ফৌজদারি ড্রাফটিং এর উপর? আপনারা না একদম ভাই, আমার এখানে শিখতে আসছেন, তো যেটাই হোক আপনারা একদম মন খুলে বলেন। হ্যাঁ সমস্যা নাই, কিন্তু ভাই ওই যে যেমন জামিন শুনানি যে ওই ভিতরে যে পয়েন্ট গুলা লিখবো, মানে এই জায়গাতে সমস্যা হচ্ছে। ফরম্যাটে সমস্যা নাই, যে কি কি যুক্তি দেখাবো বা কোন কোন পয়েন্টে খালাস অথবা জামিনের ক্ষেত্রে কি লিখবো, আমার প্রেয়ারে কি থাকা দরকার। একটু মুখের ভাষা ইউজ করবা। আর কি করা যাবে না, বানান ভুল করা যাবে না, আর ফরম্যাট ভুল করা যাবে না। ভিতরে তারা কেউ পড়বেনও না, ভিতরে পড়ার টাইম নাই, জাস্ট ফরম্যাটই দেখবে। তারপরেও মানে মানুষের তো মানে নেগেটিভ জিনিসের উপর বেশি চোখ যায়। তা যেখানে তোমার বানান ভুল করবা, চোখ কিন্তু সেখানেই যাবে। মানে তুমি একদিন তোমার নিজের খাতা পরীক্ষা দিয়ে তুমি নিজেই দেখো, মানে গ্রুপ থেকে বা যে কোনো একটা খাতা নিয়ে তুমি নিজে খাতাটা একটু এক্সামাইন করো, দেখবা যে সঠিকের চাইতে ভুল যেখানে সেখানেই আগে চোখ যায়। তো বানান ভুল করা যাবে না। আর আপনারা যে কোনোই লেখেন না কেন, বানান ভুল করবেনই না। আর লেখাটা একটু স্পষ্ট ক্লিয়ার করে নিজের মতো করে লিখবেন। ঠিক আছে, জামিনের ক্ষেত্রে আপনার কি হইতে পারে যে আপনার প্রথম যে সেদিনকে বললাম যে নির্দোষ, নিরীহ, নিরীহ বলার দরকার নাই, নির্দোষ সাধারণ সহজ সরল মানুষ। তারপরে আপনি বলতে পারেন যে ওকে মিথ্যাভাবে মামলাতে সাজানো হয়েছে, তার বয়সে তো কম হইলে কম, বেশি হইলে বেশি। বয়স যদি 18-র নিচে হয় তাহলে এটা গ্রাউন্ড হয়ে গেল না, জামিনের জন্য একটা ভালো একটা গ্রাউন্ড। আবার বয়স যদি 65 হয়ে যায় তাহলে ভালো একটা গ্রাউন্ড। তারপরে যদি পিসিপিআর এ যদি কোনো মামলা না থাকে, মানে এই মামলা ছাড়া অন্য কোনো মামলা নাই, এটা একটা গ্রাউন্ড দিয়ে দিতে পারেন। তারপরে কোন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে, কতটুকু পরিমাণ,
তারপর হচ্ছে যে সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাকে না দিলে তার পরিবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, আরো অনেক বিষয় আছে যেগুলো ই করে আর কি করা যায়, নিজের মতো করে লিখবা। আমার মনে হয় না গ্রাউন্ড নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা আছে বা মাথা ব্যথার কোনো কারণ আছে। গ্রাউন্ডে ফোকাস করার দরকার নেই, ফোকাস হলো স্ট্রাকচারে। অনলি তোমরা ফোকাস করবা স্ট্রাকচারে, আর গ্রাউন্ড নিজের মতো করে লিখবা, ঠিক আছে? আর ড্রাফটিং তোমরা সর্বোচ্চ করা লাগলে পারে, একটা দুইটা করা লাগতে পারে, এত বেশি করা লাগবে না, কিন্তু তোমাদের জানিয়ে যাইতে হবে। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। গ্রুপে আমি পরীক্ষার ডেট এবং সময় জানাই দেবো না। সবাই ভালো আসামি থাকবেন। বানান ঋষিকার দেয়া, ময়দিকের মেয়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে আসামির বানান হচ্ছে ঋষিকার, আবার ফৌজদারি বানান ঋষিকার, দীর্ঘিকার, এইগুলো দুই জায়গায় দুইটাই দেয়া থাকে। এই ক্ষেত্রে করণীয় কি? আসামির বানান তোমার রস্বীকার হবে না, দীর্ঘিকার হবে। আর ফৌজদারি বানান মানে সহি যেটা প্রচলিত যেটা না ওইটা না, সহি যেটা সেটা হলো রস্বীকার হবে। তবে প্র্যাকটিসের ক্ষেত্রে বেশিরভাগই আপনার তোমার ইয়ে দেয়, দীর্ঘিকার দেয়। জি। স্যার সাক্ষ্য আইনের লাস্টের দিক থেকে তাহলে 145, 155, 154 এই কয়টা ধারাই তো ও আর 149 এই কয়টা ধারাই বললেন না স্যার?